ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেয়ায় ৩ জনকে পেটানো হয়। নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয় দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক ক্যারিয়ারটা নাটকের চেয়েও নাটকীয়। তিনি ছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাসায় ডাকাতি, ভাবা যায় ফখরুল ইসলাম সাহেবের বাড়িতে কে করেছে, কাদের নির্দেশে, ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তারপরেও আমরা বলবো আপনাদেরকে সংক্ষেপে ভিডিওটা দেখুন স্ক্রিন থেকে, তাহলে আরও কিছু তথ্য আপনারা পাবেন। তো চলুন স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আপনারা জানেন, গতকালকে আমরা এখানে রংপুর মেট্রোপলিটন এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া এলাকায় রংপুর স্কুলের সাবেক শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ১২ বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই ৪ জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। অনধিকার প্রবেশ করে উনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন, গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকার। না, আমরা এই খুনি ২ জনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনেই অ্যারেস্ট হয়েছে। গ্রেপ্তারটা আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তারটা করেছি। আজকে ওরা যেখানে, আমি যেটা বুঝলাম যে নিয়মিত মাদক সেবন করতো না, ওরা যেখানে নির্মাণাধীন বিল্ডিং গুলা সুযোগ পায়, নেশাগ্রস্তরা সেখানে যায় আড্ডা দেয়। একজন কর্মকর্তা 10টা 32 এবং 10টা 16 মিনিট পর্যন্ত কনফার্ম করেছে কোনো আসামি আটক হয়নি। আপনি বলছেন ভোর রাতে গ্রেপ্তার হয়েছে। এখানে যদি গ্রেপ্তার হয় তাহলে তো নিরাপত্তার কোনো ইস্যু থাকার কথা নয়। তাহলে কেন এই তথ্যগুলো গণমাধ্যম থেকে লুকানো হলো? না, গণমাধ্যমে আমরা, এটা একটা চাঞ্চল্যকর মার্ডার, 4 জন মার্ডার হয়ে গেছে। সেখানে আমরা যে কোনো আসামিকে আমরা গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা না, এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। আর উনি যেটা বলছে আমরা কিভাবে তাদেরকে শনাক্ত করেছি, আমরা যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি।
তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে, খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেয়া রয়েছে এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়, এরপরে তারা গোসল করে। এরপরে একটা চুড়ি পেয়েছি আমরা, একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যে দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে, একজন হলো শ্রী মুগ্ধ দাস, পিতা শ্রী কানু দাস। মুগ্ধ দাসের বয়স 23, পিতা কানু দাস, মাতা সেনারানী দাস। দ্বিতীয় যেটা সিদ্ধার্থ দাস, বয়স 19, পিতা বিনয় চন্দ্র দাস, মাতা পাপড়ি দাস। উভয়ের সাং মাছুয়াপাড়া, কোতোয়ালি থানা, রংপুর মেট্রো। আর এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়, স্যারের শব্দ পেয়ে, স্যারের গঙ্গানি শব্দ পেয়ে। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ আর একটা ভিডিও আছে, আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আরও কিছু তথ্য আপনারা পাবেন। তো চলুন। দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো এই ঠাকুরগাঁয়েরই সন্তান, একসময়ের ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, শিক্ষক এবং বর্তমানে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। তবে আজকে কোনো রাজনীতি নয়, আমরা আজকে কথা বলবো ভিন্ন কিছু বিষয়। আমরা জেনেছি আপনি একসময় ঠাকুরগাঁয়ের প্রাচীন নাট্য সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, নাট্য নির্দেশক ছিলেন, একজন সু অভিনেতা ছিলেন, যা অনেকের কাছেই অজানা। সে সময়ের উল্লেখযোগ্য 2টি স্মৃতির কথা যদি বলতেন। ঠাকুরগাঁয়ের সাংস্কৃতিক ঐতিহ্যটা অনেক পুরনো। আপনি নিশ্চয়ই জানেন যে ঠাকুরগাঁতে একসময় তেভাগা আন্দোলন হয়েছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল, এবং এই নাট্য সমিতির জন্ম কিন্তু আপনার এডওয়ার্ড অষ্টম রাজার অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতিটাকে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যে কারণে তখন থেকেই কিন্তু ঠাকুরগাঁতে নাট্য চর্চা শুরু হয়েছিল। একজনের নাম না বললে আমার জন্য অত্যন্ত অন্যায় করা হবে, যে উনিও সেকেন্ড জেনারেশন ছিলেন, ফণীন্দ্রভূষণ পালিত। উনি ছিলেন একটা অসাধারণ সৃজনশীল মানুষ, আপনার নাটকের ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে। ঠাকুরগাঁ ছাত্র জীবন থেকে আমি নাটকের সঙ্গে জড়িত, এই ফণীপালিতের হাতে আমার হাত করি। সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়াও একসময় আপনি শিক্ষকতাও করেছেন, পরবর্তীতে যুক্ত হয়েছেন রাজনীতির সঙ্গে। একসময়ের গুণী নাট্যজন, শিক্ষক এবং বর্তমানে রাজনীতিবিদ, এই 3টি বিষয়ের মধ্যে কোনটি আপনার কাছে বেশি উপভোগ্য? নিঃসন্দেহে সাংস্কৃতিক জগতে সবচেয়ে উপভোগ্য ব্যাপার, কোনো সন্দেহ নাই। বিশেষ করে বাংলাদেশের আপনার সামগ্রিক যে পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে ওই জায়গাটা আমাদের সময় ছিল আপনার অত্যন্ত চমৎকার একটা, যেখানে আপনি আসলে তৃপ্তি লাভ করতে পারতাম আমরা। ঠাকুরের ক্রীড়া জগতেও আমি মাঠে সবসময় থাকতাম, আই ওয়াজ অ্যাজ ওয়েল ক্রিকেটার অ্যাজ ওয়েল অর্গানাইজারও ছিলাম আমি। তখন কিন্তু একটা মেলবন্ধন ছিল সবার মধ্যে, এখন কি সেটা আছে? না না, এটা একেবারেই প্রায় চলে গেছে বলা যায় আর কি। আমি সময়টাকে বলি আপনার একটা নষ্ট সময়। শুনেছি খ্যাতিমান চিত্রনায়ক রহমান আপনার মামাতো ভাই হন। হ্যাঁ, জি। তার সঙ্গে মঞ্চে আপনি অনেক নাটক করেছেন। হ্যাঁ, ওই মঞ্চে। এবং আপনি আনোয়ার হোসেন। হ্যাঁ, আমি আনোয়ার হোসেন সাহেবের সঙ্গে করার সুযোগ আমার সৌভাগ্য হয়েছে, আপনার আনোয়ারের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছে, নাটকটা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল আর কি। এবারে জানতে চাইবো একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? প্রথম গুণটি যেটা থাকা উচিত, তার জনগণকে বোঝার ক্ষমতা থাকা উচিত। 2 নম্বর, তার একটা স্বপ্ন থাকা উচিত। তৃতীয়ত যেটা হচ্ছে, আমি যেটা মনে করি আর কি, তার সততা অত্যন্ত জরুরি, একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান গুণটি বোধহয় সততাই হওয়া উচিত আর কি। না, আপনার এই বিষয়গুলো হলে আপনার জনপ্রতিনিধি ভালোভাবে কাজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আর কি। আমরা জেনেছি অভিনয়ের পাশাপাশি আপনার আরো একটি বিশেষ গুণ রয়েছে, আপনি একজন অসাধারণ আবৃত্তি শিল্পী। ইত্যাদি দর্শকদের জন্য কটি লাইন কি আবৃত্তি করে শোনানো যাবে? সেটা যাবে, সেটা মনে করতে পারি, কারণ এখনো আমার কিছু কিছু কথা আপনার মনে আছে আর কি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সব শেষে জানতে চাই, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা পরিচ্ছন্ন, একটা আনন্দময়, প্রেমময়,
সৃষ্টিশীল এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ। গণতন্ত্র যদি আনতে পারেন, ওটাকে আপনি চর্চা করতে পারেন, তাহলে সব কিছুই নিয়ন্ত্রণ করা যায়। এবং আমার যে স্বাধীনতা কথা বলার, আমার যে আপনার মত প্রকাশের যে স্বাধীনতা, এটাকে আপনার আফোল্ড করতে হবে সবসময়, তাহলেই আপনি সব কিছুই পারবেন করতে। আজকে ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, ইত্যাদির দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ইত্যাদি অনুষ্ঠানটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান। আপনি কবে শুরু করেছেন এটা? শুরু করেছি অনেক আগেই, তবে ইত্যাদিটা শুরু করেছি 1989 সালে, 37 বছর হতে চললো। হ্যাঁ, তো এই সময়টা আমি প্রায় আপনার চেষ্টা করি আপনার। স্বাভাবিক, আপনি অনেক ব্যস্ত। হ্যাঁ, সবচেয়ে দেখতাম যখন এটা আপনার আমি জেলে ছিলাম, জেলে আপনার এইগুলো যখন যেদিন হতো আমরা সময় করে সেই প্রোগ্রামটাই দেখতাম সবসময়। এটা মনে হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আপনার মুখের সামনে কথা বলছি বলে মনে করবেন না। আপনি একজন অত্যন্ত সৃজনশীল মানুষ, আপনি একজন অত্যন্ত প্রজ্ঞাশীল মানুষ, এবং আপনার যে ক্ষমতাটা আছে আপনার যে মানুষকে অতি দ্রুত বিনোদনের মধ্য দিয়ে এডুকেট করার, এটা একটা অসাধারণ ক্ষমতা আছে আপনার। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা সর্বশেষ ভিডিওটাও দেখতে পেয়েছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালাম।